স্নেহের শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচারের পঞ্চম লেকচার নিতে যাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম কাল্টিভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ক্রপস। আর এই চ্যাপ্টারে কয়েকটা শস্য নাম থাকলো, আমরা হুইট এবং জোট এই দুইটা সম্পর্কে আমরা আলোচনা করব। উপস্থাপনা করতে যাচ্ছি আমি মোহাম্মদ কামরুল হাসান, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। আমরা মূল লেকচারে চলে যাই। আজকে আমরা পড়াবো গম। নিঃসন্দেহে আমরা জানি, আমরা ধানের লেকচারও আলোচনা করেছি যে 1943 সালে দুর্ভিক্ষের পরে বাংলাদেশের গম চাষের প্রতি সারা দেশেই একটা আলোড়ন তৈরি হয় এবং কৃষকরা যথেষ্ট আগ্রহী হয়ে ওঠে এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে সরকারের পৃষ্ঠপোষকতা ছিল সরাসরি। বর্তমানে গম একটি দানা জাতীয় খাদ্য ফসল, যা কৃষি ফসলের মধ্যে ধানের পরে এর অবস্থান। বিজ্ঞানী ডি ক্যান্ডল 1886 সালে তিনি চীন এবং মিশরের কাছাকাছি অঞ্চলে গমের উৎপত্তি বলে মতামত দিয়েছিলেন। গম একটি একবীজপত্রী এবং এক বর্ষজীবী বেরোজ জাতীয় উদ্ভিদ। আমরা যদি খেয়াল করি, এই গমে আমাদের যে তাদের গাছগুলি, এর এই গোত্রটাই আমরা যদি খেয়াল করি পোয়াচি গোত্র বা ঘাস গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত। পূর্বে এই গোত্রের নাম ছিল গ্রামিনী। এদের পুষ্প বিন্যাসটা, পুষ্পর গঠনটা স্পাইকলেট ধরনের। এদের ফল ক্যারিওপসিস। এদের পত্রবল কাণ্ডকে বেষ্টন করে রাখে। এরা একবীজপত্রী হওয়ায় তাদের কাণ্ডের মাঝ বরাবর ফাঁকা গহ্বর থাকে। গমের বৈজ্ঞানিক নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম। গমের বেশ কিছু জাত রয়েছে। আমরা স্ক্রিনে একটি গমের ফসলের ছবি দেখেছি। গমের বেশ কিছু জাত আমাদের দেশে জনপ্রিয়, যেমন কাঞ্চন, আকবর, অগ্রণী, প্রতিভা, সৌরভ, গৌরব, বলাকা। যেমন কাঞ্চন সম্পর্কে আমরা একটু আলোচনা করি, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক ইউপি 301 এবং সি 306 এর মধ্যে সংকলন করে মূলত এই জাতটি উদ্ভাবন করা হয় এবং 1983 সালে এটি অনুমোদন দেওয়া হয়। গাছের উচ্চতা 90 থেকে 100 সেন্টিমিটার। এর কুশি বা গুচ্ছের সংখ্যা 6 থেকে, প্রতি গুচ্ছে গাছের সংখ্যা 6 থেকে 60টি। গাছের নিশান পাতাগুলি খাড়া এবং শীষ বের হতে 60 থেকে 68 দিন সময় লাগে। চারা অবস্থায় প্রাথমিক কুশি মাটির উপরে অবস্থান করে এবং বোনা থেকে পাকা পর্যন্ত 106 থেকে 122 দিন পর্যন্ত সময় প্রয়োজন হয়। বাংলাদেশে প্রায় 80% এলাকায় বর্তমানে এই কাঞ্চন গমের আবাদ করা হচ্ছে। এছাড়া আরেকটি জনপ্রিয় জাত বাংলাদেশে, যেটা হচ্ছে আকবর। আন্তর্জাতিক ভুট্টা এবং গম উন্নয়ন কেন্দ্র মেক্সিকোতে রবিন এবং টোবারি নামক দুটি জাতের মধ্যে সংকলনের পরে মূলত 1977 সালে এই জাতটি বাংলাদেশে আনা হয়। পরবর্তীতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভাবিত জাতটি আকবর নামে 1983 সালে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়। আরো বেশ কিছু জাত আছে, কিন্তু আমরা প্রধান বিষয়ে কাঞ্চনটার বর্ণনাটা আমরা দিয়ে দিলাম, যেটা আমাদের অধিকাংশ এলাকায় এটা চাষবাস করা হচ্ছে। আমরা এবার খেয়াল করি কোন ধরনের জমি এই গম চাষের অনুকূল পরিবেশ। মাটি, আমরা অনুকূল অবস্থা যদি দেখতে চাই, মাটি বাংলাদেশের একটা জিনিস সত্য যে রবি মৌসুমে শীতকালে সারা বাংলাদেশেই কিন্তু কম বেশি গমের চাষ হয়। তার মানে বোঝা গেল আমাদের দেশটি গম চাষের জন্য একটি অনুকূল পরিবেশ রয়েছে। মাটি এখানে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, পলি দোআঁশ মাটি সবচেয়ে ভালো উৎপাদনের জন্য, যেখানে পিএইচ মান থাকবে 5.5 থেকে 7.5। এই পিএইচ মানে মাটি ফলন সবচেয়ে ভালো হয়। জলবায়ু, নিঃসন্দেহে আমাদের এলাকার জলবায়ুটা গম উৎপাদনের জন্য যথেষ্ট অনুকূল। হিমউষ্ণ এবং সমউষ্ণ অঞ্চলে গমের চাষ ভালো হয়ে থাকে। সময় অনুসারে গম দুই প্রকার, একটা হচ্ছে বসন্তকালীন গম, যেটা শীত প্রধান নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতের শেষে যে গমের চাষ করা হয় তাকে বসন্তকালীন গম বলা হয়। আর আমাদের শীতকালীন গম, যেটা হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে যে গমের চাষ করা হয় তাকে
শীতকালীন গম বলা হয়। গমের বৃষ্টিপাত সেখানে আমরা যদি খেয়াল করি বৃষ্টিপাতের পরিমাণ ৬২.৫ থেকে ৭৫ সেন্টিমিটার হলে সবচেয়ে ভালো। যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা এরকম হলেই সবচেয়ে ভালো উৎপাদন হয়। তাপমাত্রা যদি খেয়াল করি গমের জীবনচক্রে ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে ভালো। আলোক শীতকালে ৮ ঘন্টার বেশি উজ্জ্বল দিবালোক উচ্চ ফলনশীল গমের জন্য যথেষ্ট সহায়ক। ভূ-প্রকৃতি সমতল এবং অল্প ঢালু জমি গম চাষের জন্য উপযুক্ত। আর মূলধন আমরা যদি গম চাষ করতে যাই নিঃসন্দেহে এখানে মূলধন তো প্রয়োজন আছেই। তবে নিবিড় চাষ ক্ষেত্রে একটু অ্যা উম শ্রমিক বেশি লাগবে, ফলন উৎপাদন বেশি হবে এটা ঠিক আছে। তাহলে মূলধনও বেশি লাগবে। আমরা এরপরে চলে আসি গম চাষ পদ্ধতি। আমরা কিভাবে চাষ করব? অবশ্যই যেকোনো চাষের ক্ষেত্রে ১ম এই জমি নির্বাচন। তবে এখানে একটু কথা বলে রাখি। ধান চাষে যেমন আমাদের বীজ তোলার প্রয়োজন ছিল, বীজ তোলা নিয়ে আলাদা একটা প্রস্তুতি ছিল। সেখানে আলাদা একটা মানে নার্সিং করা হতো ধানের ছোট, ছোট চারাগুলিকে গমের ওইভাবে করার প্রয়োজন হয় না। গম চাষ ধানের চাইতে অনেক সহজ পদ্ধতি। তে সেক্ষেত্রে আমরা দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ বা পলি দোআঁশ মাটি আছে এমন চাষযোগ্য জমি আমরা বাছাই করে নিব। যেসব জমি থেকে মানে কার্তিক মাসের মধ্যেই পানি নেমে যায় অথবা অগ্রহায়ণ মাসে পানির পরিমাণ মতো রস থাকে এমন জমি গম চাষের জন্য সবচেয়ে ভালো। তবে অধিক লবণাক্ত জমি গম চাষের জন্য উপযোগী নয়। এইভাবে আমরা নিজেদের মতো অনুকূল পরিবেশ জমি বেছে নিব। এবার জমি তৈরির ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কৌশল চ্যাপ্টারে আমরা পড়েছি যে সেখানে লাঙ্গল দিয়ে অ্যা যেকোনো ফসল লাগানোর আগে ৫ থেকে ৭ বার মাটিকে আলগা করতে হবে, মই দিয়ে মিহি করতে হবে, বড় মাটিগুলিকে ঢিলাগুলিকে ভেঙে গুঁড়া করতে হবে। সেটা দেশি মুগুর হোক বা অ্যা উম উম আধুনিক কোন যন্ত্র ব্যবহার করে হলেও মাটিগুলিকে ঝুরঝুরে করে নিতে হবে। এটা একটা বড় বিষয়। একই সাথে মই দিয়ে জমিটাকে সমতল করে নিতে হবে। কারণ কোন জমির কোন এক পাশ যদি নিচু হয়, কোন এক যদি উঁচু হয় তাহলে কিন্তু ফলনটা একবারে আসবে না, ফলনটা ভালো হবে না। এক অঞ্চলে ভালো হলে আরেকটা জায়গায় ভালো হবে না। এরপর আমরা চলে আসি জাত নির্বাচন। জাত নির্বাচন করব। নিঃসন্দেহে এটা একটা ফসল উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা যেমন একটু আগে আমরা বলাকা জাতের কথা বলেছি, বাংলাদেশের ৮০ ভাগ জায়গায় চাষ করা হয়। তাহলে কেন করা হয়? নিঃসন্দেহে এই জাত চাষযোগ্য এবং খুব সহজেই তার ফলন আসে এবং তার পরিপক্কতার দিক থেকে আমরা বলাকা বলছি না, কাঞ্চনের কথা বলছি। এটার অনেকগুলি গুণাগুণ থাকার কারণেই কিন্তু এটাকে বাছাই করা হয়। তো অবশ্যই আমরা ভালো ফলনের জন্য নতুন উদ্ভাবিত জাতগুলি নির্বাচন করব। সেক্ষেত্রে সামনে যদি কাঞ্চনের চেয়ে আরো ভালো জাত আসে, অবশ্যই আমরা সেটা খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বলছি, আরো কিছু জাত যেমন প্রদীপ, বিজয়, সুফি, শতাব্দী, সৌরভ, গৌরব এই জাতগুলি কিন্তু তাপ সহিষ্ণু এবং পাতার দাগ রোগ সহনশীল এবং মরিচা রোগ প্রতিরোধী অর্থাৎ রাজ রোগ প্রতিরোধী। কাঞ্চন জাতটা বর্তমানে পাতার দাগে মরিচা রোগে মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় আমাদের জন্য জাত হিসেবে নির্বাচন করার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেটা আমি ১ম এই বলেছিলাম যে কাঞ্চনটা যথেষ্ট জনপ্রিয়তা ঠিক আছে। কিন্তু সেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বর্তমান যে রোগগুলো আক্রান্ত হচ্ছে ওই পরিমাণটা ওদের মধ্যে নেই। এরপর বীজের পরিমাণ। আমি যদি বীজ গজানোর জন্য ৮০% অধিকতর ক্ষমতা সম্পন্ন বীজ হয় তাহলে অবশ্যই একর প্রতি ৫০ কেজি বীজ বপন করতে হবে। আর গজানোর ক্ষমতা শতকরা ৭ ভাগ ৬০ ভাগ বা তার কম হলে তাহলে অবশ্যই বীজ বপনের জন্য এই অ্যা বীজ ব্যবহার করাটা আ উচিত কিনা সেটা একটু ভাবতে হবে। কারণ কি ঠিক হবে না। এইজন্য কারণ অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি যদি কম থাকে তাহলে পরবর্তীতে এরা জমির ক্ষতি করতে পারে। ফলন বেশি আসবে না। বীজ শোধন। আমরা বীজ জমিতে লাগাবো। কিন্তু এর আগে মাটি এবং বীজবাহিত বেশ কিছু রোগে জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। তাই প্রতি কেজি বীজ ৩ গ্রাম ছত্রাক বারক দ্বারা শোধন করে নিলে সবচেয়ে ভালো। আমরা বপনের সময় অগ্রহায়ণ মাসের ১ম থেকে ২য় সপ্তাহের মধ্যে পর্যন্ত বীজ বোনার সবচেয়ে উপযুক্ত সময়। পৌষ মাসে কোনো অবস্থাতেই বীজ বোনা ঠিক হবে না। আ কারণ তাতে খুব বেশি ফলন আসবে না। তাহলে সময় একটা বড় ব্যাপার। সেখানে বীজ বপন পদ্ধতি আমরা যদি খেয়াল করি, সারিতেও বীজ বপন করা যায় বা সেখানে টিলের চ্যাপ্টারে কিন্তু দেখেছি সেখানে গম তার মাঝে বিন, তারপরে গম আবার বিন তাদের এরকম সারিতে করা যায়। যদি আমরা আ একাধিক ফসল আমরা নিয়ে আসতে চাই। আবার ছিটিয়েও বীজ বপন করা যায়। আমরা যেকোনোটাই করতে পারি।
আবার বর্তমানে কিন্তু পাওয়ার টিলার বা আধুনিক যন্ত্র বেরিয়েছে যেখান মাধ্যমে বীজ ছিটানো যায়। আমরা এরপরে যদি খেয়াল করি সার প্রয়োগ, গম যেকোনো ফসল উৎপাদন করতে গেলে নিঃসন্দেহে সারের প্রয়োগ সার দেওয়া একটা বড় বিষয়। সেটা উ আমরা জমিতে গম বীজ ছিটানোর পূর্বেও সার দিতে হবে। আবার চারা ওঠার সময়ও দিতে হবে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ভালো ফলনের জন্য জমি চাষের পূর্বে শতাংশ প্রতি নিম্নোক্ত সার দিতে হবে যেটা বলা হয়েছে প্রতি শতাংশ প্রতি গোবর বা কম্পোস্ট ৩০ থেকে ৪০ কেজি দিব। ইউরিয়া ৬০০ থেকে ৭০০ গ্রাম, টিএসপি ৬০০ থেকে ৭০০ গ্রাম, পটাশ ৪০০ থেকে ৫০০ গ্রাম, জিএসপি জিপসাম সেখানে হচ্ছে ৪৫০ থেকে ৫০০ গ্রাম। আর পটাশিয়াম হচ্ছে ৬০০ থেকে ৭০০ গ্রাম। এই পরিমাপ হিসাবে আমরা সার প্রয়োগ করব। আ আমরা এরপরে চলে যাই অ্যা সার প্রয়োগে সেখানে আমরা এখানে যদি খেয়াল করি, বীজ বপনের ২০ থেকে ৩০ দিন পরে আমরা নিড়ানি দিয়ে আগাছা দমন করতে পারি আমরা। আগাছা দমন করতে হবে। গমের জমিতে আগাছা হবে এটাই স্বাভাবিক। কিন্তু আগাছাগুলিকে অ্যা সেটা নিড়ানি দিয়ে হোক অথবা কোনো যন্ত্রের মাধ্যমে হোক যত দ্রুত সম্ভব আগাছাগুলিকে সরিয়ে ফেলতে হবে। এরপর আমরা চলে আসি গমের রোগবালাই দমন। গমে বেশ কিছু রোগ আছে এবং থাকবে এটাই স্বাভাবিক। এখানে বেশ কয়েকটা রোগের কথা বলা আছে। গমের গোলাপি মাজরা পোকা সরি আমরা যদি খেয়াল করি পোকামাকড় সেখানে আমরা যদি খেয়াল পোকামাকড় তাদের নিয়ন্ত্রণ। সেখানে গমের গোলাপি মাজরা পোকা, গমের উড়ি পোকা, গমের জাপ পোকা, গমের কাটুই পোকা, লেদা পোকা এবং ফড়িং এই ধরনের পোকামাকড়গুলি আমরা দেখতে পাবো। আমরা এরপরে যদি চলে আসি ছবিতে আমরা দেখতে পাচ্ছি গোলাপি মাজরা পোকা। এই পোকাগুলি মূলত অন্যতম ক্ষতিকারক কীটশত্রু। বাংলাদেশের সব গম উৎপাদন এলাকায় এদের উপদ্রব দেখা যায়। মদ হলুদাভ বর্ণের এবং এরা পাতার নিচের তলায় ডিম পাড়ে। ডিমগুলো একত্রিতভাবে থাকে। ১ সপ্তাহের মধ্যে ডিম ফুটে শুটকিট বের হয় এবং কীরা ৬ বার নির্বাচনের পর অর্থাৎ তার বাইরের খোলস পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা লাভ করে। এরা আক্রান্ত গাছের ডগা এদের মানে শুকিয়ে যায়। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটা আ মাজরা পোকা জমিতে মানে একটা গাছে আক্রমণ করেছে এবং আক্রান্ত মাঝ পাতা বা শীষ ধরে টানলে তা সহজে উঠে যায় এবং ডাঁটা পরীক্ষা করলে আক্রান্ত স্থানে সাদা, সাদা পোকা দেখা যায়। এই ক্ষেত্রে আমরা যদি দমন করতে চাই, গম কাটার পর জমি চাষে গমের গোড়াগুলি বেছে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে। দেরিতে বোনা গমে এই ধরনের পোকার উপদ্রব বেশি হয় তাহলে একটু আগাম চাষ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জমিকে। বীজ শোধন করে নেওয়াটা ভালো। আর সর্বোপরি হচ্ছে রোগ প্রতিরোধী জাত চাষ করা যেতে পারে। আমরা যদি এর পরেরটায় চলে যাই, গমের উই পোকা। উই পোকাটা এটাও আমাদের প্রায় দেশের সব এলাকায় এই শত্রু হিসাবে দেখা যায়, কীটশত্রু। এটি আমরা যদি খেয়াল করি, উই পোকা ভেতর থেকে দলবদ্ধভাবে মাটির মধ্যে অঙ্কুরিত বীজ, চারাগাছ এমনকি পরিণত গাছের শেকড়গুলি খেয়ে ফেলে। ফলে বীজ থেকে গাছগুলো উৎপন্ন হতে পারে না। বীজ থেকেই গাছ উৎপন্ন হতে পারে না। আবার যাই গাছ উৎপন্ন হয় অনেক সময় চারা এবং পরিণত পুরা গোটা গাছটাই শুকিয়ে যায়। যা আমাদের এই যে ডান পাশের ছবিতে দেখা যায়। এই পোকার আক্রমণে যা হয়েছে। এর পরেরটায় আমরা খেয়াল করি জাপ পোকা। জাপ পোকা এটা দলবদ্ধভাবে পাতায় আক্রমণ করে। কচি পাতায় বা শীষে এরা আক্রমণ করে। আক্রান্ত গাছ হলদে হয়ে যায়। দানা হালকা এবং নিকৃষ্ট হয়ে পড়ে। চারা গাছ আক্রান্ত হলে তা কখনো, কখনো মরে যেতে পারে। এতে জমিতে হলুদ আঠালো মানে সেখানে ফাঁদ তৈরি করা যেতে পারে। আমরা অলরেডি জাপ পোকার এই যে আক্রমণ দেখতে পাচ্ছি পাতার ফলকের মধ্যে এই যে পাতার নিচে দিয়ে কিভাবে আক্রমণ করছে এবং পাতাগুলো নষ্ট করে ফেলছে। এরপরে যদি আমরা খেয়াল করি লেদা পোকা। লেদা পোকাগুলি এই যে ধানের শীষে আক্রমণ করছে, গমের শীষে। এখানে এই লেদা পোকাগুলি গম গাছের চারাকে আক্রমণ করে এবং অতি অল্প সময়ের মধ্যে পাতাগুলিকে গাছের পাতাগুলি মুড়িয়ে ফেলে এবং রাতের বেলা গম গাছে আক্রমণ চালায়। দিনের বেলা জমির ফাটলের মধ্যে লুকিয়ে থাকে। ফলে আক্রমণ করতে পারে। যার কারণে অ আমরা এই একটা কি বলে শেষ আমরা পূর্ণাঙ্গ শেষ দেখতে পাবো না। তাই না? এরপর আমরা যদি খেয়াল করি ফড়িং আরেকটা বড় শত্রু ধান এবং গমের ক্ষেত্রে। তো এই গমের ক্ষেত্রে আমরা যদি দেখি যে
ইতিমধ্যে আমরা ডান দিকের ছবি দেখতে পাচ্ছি যে কচি পাতাগুলি সব খেয়ে শেষ করে ফেলছে। এরা একদম কচি অংশগুলি পাতাগুলির রসগুলি চুষে খায়। আর ক্রীড়া চারা গাছের বেশি ক্ষতি করে থাকে। অনেক সময় জমির সব গাছই এরা নষ্ট করে ফেলে। এ এই যে আমরা টোটাল যে দেখলাম যে এই কীটপতঙ্গ যে হয় জমির বা পোকামাকড় যে হয়, এগুলিকে দমন করার জন্য সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে পাখি পদ্ধতি। আমরা যদি পাখি বসার জন্য বেশ কিছু ডাল লাগাইয়া দিই, তাহলে ডালে বা পাখি বসবে, সেখান থেকে পোকামাকড় ধরে খাবে। এটা একটা দমন পদ্ধতি হতে পারে। আলোর ফাঁদ তৈরি করে সে পোকামাকড় ধ্বংস করা যেতে পারে। আর সর্বশেষ যদি নাই পারা যায় তাহলে কীটনাশক ব্যবহার করতে হবে। তবে কীটনাশকটা সর্বশেষ পদ্ধতি হিসেবে নিতে হবে। যথাসম্ভব আমরা বায়োলজিক্যাল কন্ট্রোল পদ্ধতিতে অবলম্বন করতে হবে। গম গাছে আমরা যদি এরপরে খেয়াল করি, বেশ কিছু রোগ রয়েছে। গমের প্রধান রোগগুলি যেমন কাণ্ডের কালো মরিচা রোগ, গমের বাদামি মরিচা রোগ, গমের আলগা খোসা রোগ, গমের পাতা ধসা রোগ, এরকম রোগগুলি আমরা দেখব। তবে গমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই কাণ্ডের কালো মরিচা ব্ল্যাক রাস্ট। এটি পাকসিনিয়া গ্রামিনিস ট্রেটিসিডিয়ে নামক ছত্রাক দিয়ে রোগটি হয়। অলরেডি গাছে আমরা এই যে পাতার ফুলে বা কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে একদম মরিচার মতই এ দাগ পড়ে আছে। যার কারণে আমরা এখানে লিখেছি। ১ম এ কাণ্ডের উপর লাল বাদামি বর্ণের আমরা দাগ দেখতে পাবো। পরে দাগগুলি বড় হয় এবং কালো রং ধারণ করে। আক্রমণ মারাত্মক হলে শীষগুলি অনেক সময় বের হয় না। তো এই দাগগুলি এ এমন অবস্থা হয়, এমন হয় যে পুরা গমটাই চিটা হয়ে যায়। তো আমরা এরপরে চলে আসি গমের আরেকটা রোগ, সেখানে বাদামি মরিচা রোগ। এটা পাকসিনিয়া ট্রিটিসিনা এই রোগটি হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে পুরা বাদামি রঙের হয়ে গেছে। গমের উপর কমলা বর্ণের বা গোলাকার দাগগুলি অনিয়মিতভাবে ছড়ানো থাকে। এই দাগগুলি মাঝে, মাঝে খাপে এবং কাণ্ডেও এরকম রোগ দেখা যায়। আমরা এরপরে যদি খেয়াল করি, গমের আলগা ভুসা অন্যতম আরেকটা রোগ, যেটা Aspergillosis নামক ছত্রাকের আক্রমণ হয়। ছবি দেখাই যে একদম ভুসার মতো হয়ে যায় এবং বাতাসে উঠতে থাকে। পুরা আ মানে শীষটাই অ্যা গম শূন্য হয়ে একসময় শুধু শীষের দণ্ডটা দণ্ডায়মান থাকে। আমরা বনানীটির দিকে আক্রান্ত গাছের শীষটি কালো রঙের স্পট দিয়ে আবৃত অবস্থায় বের হয় এবং শীষে দানার জায়গায় কালো গুরু দেখতে পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় স্পোরগুলি রূপালী বর্ণের হলেও মানে আবরণ দিয়ে ঢাকা থাকে এবং শীষ বের হওয়ার পর তা ফেটে বেরিয়ে আসে। গমের আরেকটি রোগ পাতা ধসা। ছবিতে বোঝাই যাচ্ছে কি অবস্থা। এটাও ছত্রাকের কারণে হয়। অল্টারনিনিয়া অল্টারনারিয়া টিরিসিয়ানা ডিম্বাকৃতির বাদামি বর্ণের দাগ পাতার স্তরে, স্তরে দেখা যায়। পাতাগুলি অনেকটা ঝলসে যাওয়ার মতো। মনে হচ্ছে যেন পাতাগুলিকে পুড়িয়ে ফেলছে। আমরা ইতিমধ্যে গমের বর্ণনা আমরা শেষ করলাম। তবে গমের রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে আমরা একটু বলতে চাচ্ছি যে রোগ নিয়ন্ত্রণে অনেকেই আমরা সরাসরি ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়াসাইড ব্যবহার করি। আসলে না। ১ম এ আমরা যথাসম্ভব চেষ্টা করব রোগ প্রতিরোধী জাত চাষ করার জন্য, যাতে তারা জীবাণুকে প্রতিরোধ করতে পারে। আর আগের জমির যে গাছের গোড়াগুলি থাকে সেগুলোকে আমরা উঠিয়ে পুড়িয়ে ফেলতে হবে এবং অনেক সময় ধান চাষ করলে সেখানে খড়গুলি বিছিয়ে দিয়ে তাতে আগুন লাগাই দিয়ে সে জীবাণুর আবাসস্থল ধ্বংস করা যেতে পারে। এরপরে আমরা গম যদি বপনের আগে, বীজ বোনার আগে যদি আমরা শোধন করে নিই তাতেও ভালো। ক্রপ রোটেশন করা যেতে পারে। আমরা শস্য পর্যায়ক্রম করে দিলাম। তাতেও রোগের প্রকোপটা কিছুটা কমে আসবে। তো এইগুলি করার পরেই যদি না করা যায়, তারপরে আমরা ছত্রাকনাশক ব্যবহার করলে তাহলে হয়তোবা নিয়ন্ত্রণে আসবে। এই গেল গম সম্পর্কিত বিষয়। আমরা এরপরে শিক্ষার্থীরা আমরা পাট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পাট, সোনালী আঁশ যেটাকে বলা হয়, নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের এক গৌরব এবং এটা কিন্তু আমাদের অর্থকরী ফসল। আঁশ উৎপাদনের জন্য চাষ করা হয় বলেই এটাকে মূলত আঁশ জাতীয় ফসল বলা হয়। পাট একটি বহুবর্ষজীবী যেটা গুল্ম জাতীয় উদ্ভিদ। পাট গাছ উচ্চতায় ০.৫ থেকে ১.২৫ মিটার পর্যন্ত উচ্চ হয়ে থাকে। বাংলাদেশে ২ ধরনের পাট পাওয়া যায়। একটা দেশি পাট যেটা কর্কোরাস কাসুলারিস, আটি তোষা পাট যেটা কর্কোরাস অনিটোরিয়াস। ইতিমধ্যে আমরা স্ক্রিনে একটি পাটের ছবিও দিয়েছি। আমরা এমনও স্টুডেন্ট পেয়েছি যারা শহরে থাকে, জীবনেও পাট গাছ কখনো দেখে নাই, আলু গাছ দেখে নাই, গম গাছ দেখে নাই। তাদের জন্যই আরকি আমাদের এই স্ক্রিনের ছবিগুলো নিয়ে আসা। গ্রামের ছেলেমেয়েরা এই পাট গাছ, ধান গাছ, গম গাছ সবই ওরা চিনে। কিন্তু এই শহরের ছেলেমেয়েদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা তৈরি হয়। তোমরা এই যে একটা পাট গাছের ছবি দিলাম আমরা, এখানে দেখে নিবে। এখন এই পাটের যে বিষয়টা,
পাটের উৎপত্তিস্থল শ্রীলঙ্কা বা মালয় কিংবা বর্তমানে এটি ভারতীয় ফসল হিসেবে চিহ্নিত করা হয়। তবে একমাত্র বাংলাদেশই বিশ্বের সবচেয়ে উন্নত মানের পাট উৎপাদিত হয়। তাহলে বোঝা গেল বাংলাদেশে পাট উৎপাদনের সবচেয়ে অনুকূল পরিবেশ। তবে বাংলাদেশ ছাড়াও নেপাল, চীন, জাপান, ভিয়েতনাম, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল এই দেশগুলোতে প্রচুর পরিমাণ পাটের চাষ করা হয়। বর্তমানে বাংলাদেশ কিন্তু পাটের জিনোম আবিষ্কার করতে সক্ষম হয়েছে। পাটের আমরা যদি চাষ আমরা খেয়াল করি, পাটের বংশধর মানে আমরা যে ২ ধরনের পাটের কথা বললাম, দেশি পাট এবং পুষা পাট, এই ২ টাই বাংলাদেশে আ হয়ে থাকে। ২ টাই চাষবাস করা হয় এবং এ আমাদের ২ টার জন্যই অনুকূল পরিবেশ। পাট চাষের অনুকূল পরিবেশটা আমরা কখন বুঝবো? অনুকূল অবস্থাটা মাটি। সেখানে আমরা মাটিটা যদি দেখি, দোআঁশ মাটি, বিশেষ করে পলি দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযুক্ত পরিবেশ। যেখানে পিএইচ মান 5.8 থেকে 6.4 থাকলে সবচেয়ে ভালো। জলবায়ু উষ্ণ ও আর্দ্র তাপমাত্রায় পাট উৎপাদনের বেশ উপযুক্ত পরিবেশ। আমরা বৃষ্টিপাত বাংলাদেশে যে গড় বার্ষিক বৃষ্টিপাত তা অবশ্যই অনুকূল এবং এখানে পাটের ক্ষেত্রে ৭০ থেকে ১১০ সেন্টিমিটার পাটের জন্য সবচেয়ে ভালো। তাপমাত্রা পাটের স্বাভাবিক তাপমাত্রা ২৪ থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন এবং আলুর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, পাটের বৃদ্ধিকালে দিবা-দৈর্ঘ্য অর্থাৎ দীর্ঘ দিবাটা বেশি প্রয়োজন হয়। ভূ-প্রকৃতি, দেশি পাট জলাবদ্ধতা সহ্য করতে পারে না। কিন্তু তোষা পাট আমাদের দেশি পাট পারে, এটা আকারে লম্বা। তোষা পাট পারে না। পাট চাষে উঁচু জমি নির্বাচনটাই ভালো। আ এরপর আমরা যদি খেয়াল, তবে এখানে আমরা একটু বলে রাখি। আ পাট আমরা অর্থকরী ফসলের পাশাপাশি বর্তমানে বাংলাদেশে অ্যা যদিও আগে শুধু গ্রাম অঞ্চলে ছিল, এখন শহর অঞ্চলে ছড়ায় পড়েছে। পাটের শাক একটি সুস্বাদু অ্যা সবজি জাতীয় খাবারের আওতায় চলে আসছে এখন এবং আমরা অ পাট কম বেশি সবাই পাটের শাক এখন খেয়ে থাকি এবং উম পাটের শাক খায় না এমন মানুষ সংখ্যাটা খুবই কম। একটা সময় কিন্তু মানুষ ওইভাবে শহরের মানুষ খেত না। গ্রামের মানুষগুলো কিন্তু আগে থেকে। তো এইটা কিন্তু শুধু পাট অর্থকরী ফসল বললেই হবে না। এটা শুধু চিন্তা করলে হবে না। পাটের শাকও কিন্তু এখন যথেষ্ট প্রসিদ্ধ খাওয়ার মধ্যে চলে আসছে। আর আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, পাট খড়িটা কিন্তু উত্তম একটা জ্বালানি। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং গ্রামের মানুষগুলি যারা আর্থিকভাবে একটু অসচ্ছল তারা কিন্তু পাট দিয়ে পাটখড়িগুলো দিয়ে তাদের বাড়িঘর বানানোতে বা বিশেষ করে ঘরের চারপাশে বেড়া দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে এবং আ অনেকেই আমরা বিভিন্ন হার্ডবোর্ড তৈরির ক্ষেত্রে এমনকি বর্তমানে কাগজের কাঁচামাল তৈরিতেও কাঁচামাল হিসেবে কিন্তু কাঁচা পাটকে ব্যবহার করা হচ্ছে। তো এই এইগুলি শুধু আমরা এইসব কাজে ব্যবহার করা শুধু আঁশের দিকে চিন্তা করলে হবে না। পাটকে এখন বহুমুখী ব্যবহারের দিকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে যদি আমরা পাটের সঠিক চাষ পদ্ধতি আমরা অবলম্বন করি তাহলে হয়তো আমাদের পাটকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং পাটের সম্পর্কিত শিল্পগুলিকে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতা আরো এগিয়ে নেওয়া যায় অথবা বেসরকারি পৃষ্ঠপোষকতা হতে পারে, তাহলে হয়তো আমাদের পাটের ফলন অনেক বাড়বে। তো সেক্ষেত্রে এবং পাট চাষীরাও আগ্রহ পাবে যদি পাটের উপযুক্ত তারা দাম পেয়ে থাকে। আমরা যদি পাট চাষ করতে যাই সেক্ষেত্রে আমাদের জমি যে নির্বাচন করব অবশ্যই সেখানে সাদা পাট বা দেশি পাট সাধারণত একটু উঁচু জমি বা মধ্যম উঁচু জমিতে ভালো। আর তোষা বা মিঠা পাটটা একটু আ এ আমরা আগেরটা বলেছি মধ্যম উঁচু বা মধ্যম নিচু জমি। আর তোষা পাট টোটালি উঁচু জমিতে ভালো। ফেব্রুয়ারি-মার্চের মধ্যে পাটের জমি চাষ করা হয়। ৫ থেকে ৬ টি গভীর চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয়। আমরা জাত নির্বাচন করব। জাত আমাদের প্রধান জাতি ২ টি, ২ টি জাতই বাংলাদেশ সারা বাংলাদেশে চাষ করা হয়। যদিও এই পাট গবেষণা কেন্দ্র তার নতুন ভ্যারাইটি উদ্ভাবন করেছে। সেক্ষেত্রে সে আলোকে নতুন ভ্যারাইটি এ এ নির্বাচন করা যেতে পারে। এরপর আমরা বীজ শোধন। পাট গাছের অধিকাংশ মানে রোগগুলি জীবাণুবাহিত জীবাণু বীজবাহী পাটের রোগগুলি। বীজ শোধনের জন্য ১০ কেজি বীজ ৫০ গ্রাম ভিটাভ্যাক্স বা প্রোভেক্স ২০০ গ্রাম প্রয়োজন হতে পারে এবং এইটা আমরা পানির মধ্যে দিয়ে তারপর আমরা শোধন করে নিব। বীজ শোধনের পরে সেক্ষেত্রে আমরা এ এ এই আমরা ২ টা পাটের জাত দেখতে পাচ্ছি। এখানে এই যে কর্কোরাস ক্যাপসুলারিস পাট গাছ আর হচ্ছে কর্কোরাস অলিটোরিয়াস ২ টার আমরা একটা জমিতে থাকা ছবি আমরা দেখতে পাচ্ছি। এব আমরা খেয়াল করি পাটের চাষ পদ্ধতিতে আমরা বীজ বপন, বীজ ছিটিয়ে করা যেতে পারে। ছিটিয়ে করলে একটু ঘন হয়। আর সারিতেও আমরা বপন করতে পারি বীজের আমরা যদি খেয়াল করি। আর এক্ষেত্রে য যদি আমরা সঠিক সময়ে বপন করি তাহলে প্রতি একর প্রতি ২ থেকে ৩ মণ বেশি ফলন পাওয়া যায় যদি আমরা সঠিকভাবে করি।
ছিটিয়ে বপন করলে একর প্রতি দেশি পাটের বীজ ৩ থেকে ৪ কেজি, তোষা পাটের বীজ ৩ থেকে ৩.৫ কেজি প্রয়োজন হতে পারে। সার প্রয়োগ। আমরা যদি সার দিতে চাই সেখানে একর প্রতি ৫০ মণ গোবর বা কম্পোস্ট দিতে পারলে সবচেয়ে ভালো। সেক্ষেত্রে একর প্রতি সারের মাত্রাটা হবে ইউরিয়া ৩০ কেজি, টিএসপি ৩ কেজি, এমপি ৫ কেজি। আমরা এর আগে সার প্রয়োগের আগে কিন্তু আমরা একটু জমি তৈরি করে নিব। আমরা এই যে জমি তৈরিতে যদি আমরা খেয়াল করি, সেখানে চাষ, হাল চাষ দিয়ে মই দিয়ে তারপরে আমরা সার দিব। এরপর চলে আসি আমরা আ পরিচর্যায়। পরিচর্যা যদি আমরা খেয়াল করি, চারা গজানোর পর প্রয়োজন অনুযায়ী আমরা নিড়ানি দিব আগাছা। তবে এটা ঠিক বর্ষার আগ মুহূর্তে বীজ বপন করা লাগে। চারা একটু বড় হয়ে আসে। এই সময়ে এই পাট ক্ষেতে প্রচুর পরিমাণ আগাছা পাওয়া যায়। এই আগাছাগুলিকে যত দ্রুত সম্ভব তুলে ফেলতে হবে। নাহলে পাটের ক্ষতি হবে। পাট গাছের প্রয়োজনীয় পুষ্টি আগাছাই খেয়ে ফেলবে, ঘাস উদ্ভিদগুলি। অনেক সময় খরা যদি দীর্ঘায়িত হয়, তাহলে একটু সেচ দিতে হবে। সেচ দিলে পাটের ফলনটা ভালো আসবে। পাট গাছ খুব বেশি ঘন হয়ে গেলে দুর্বল ও রোগাক্রান্ত গাছ হলে পাতলা করে দিতে হবে। এটা একটা বিষয়। অনেক সময় হাতে ছিটলে অনেক ঘন, ঘন পাট গাছ হয়ে যায়। তখন ওই এখনকার কৃষকরা ওইটাই করে। ওরা ১ম দিকে অনেক ঘন করেই বীজ বপন করে। পরে এখান থেকে জায়গা, জায়গা থেকে মানে পাট তুলে তারা বাজারে বিক্রি করে যে শাক হিসেবে। এইটা একটা ভালো দিক। সেটা তুলে পাতলা করে দিতে হবে। তাহলে হয়তো পাটের ফলন ভালো আসবে এবং দ্রুত গাছগুলি বর্ধন ঘটবে। এরপর আমরা পাটের ক্ষেত্রে সাধারণত বৃছা পোকা, ঘোড়া পোকা, কাটরি পোকা এই জাতীয় অনেক পোকার আক্রমণ ঘটে। এদের জন্য প্রয়োজনীয় কীটনাশক দিতে হবে। পাটের কাণ্ড পচা রোগ, কালো পট্টি রোগ, শিকড় পচা রোগ এই জাতীয় রোগ হয়। সেক্ষেত্রে প্রয়োজনে বালাইনাশক দিতে হবে, রোগ প্রতিরোধ জাত চাষ করতে হবে। সেগুলো বিষয়গুলি রোগ হয়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। এগুলি আমাদের পরিচর্যার মধ্যে পড়বে। পাট চাষ করবে। এরপরে আমরা যদি খেয়াল করি পাট কাটার একটা বিষয়। সঠিক সময়ে পাট কাটার সঙ্গে আঁশের গুণাগুণ একটা সম্পর্ক আছে। যেমন দেখা গেছে পাট গাছে যখন ফুল আসে, তার আগে যদি পাট কাটা হয়, তো আঁশের মান খুব ভালো হয় কিন্তু ফলনটা কমে যায়। আবার আমরা যদি উল্টাটা করি ফুল আসার পরে যদি গাছের বীজ চলে আসে ওই সময় কাটি, তাহলে দেখা যাবে আঁশের পরিমাণ বেশি হবে, মানে মান একটু কম হবে কিন্তু আঁশের পরিমাণটা বা ফলনটা বেশি হবে। উল্টোটা হবে। অতএব একজন কৃষক অবশ্যই সে মানসম্মত আঁশ সংগ্রহ করতে চাইবে। ফলন কম হোক আর যাই হোক। এখন এই কাটবে, কাটার পর কৃষক এবার সেখানে কিন্তু বাছাই করবে। কারণ সব গাছগুলি কিন্তু একসাথে বড় হয় না। সব গাছগুলি কিন্তু একসাথে পরিপক্ক হয় না। এখন কিছু গাছ রেখে তো আর গাছ কাটা যাবে না। সবগুলি পাট গাছ একসাথে কাটতে হবে। কাটার পরে কোনটা ছোট থাকবে, কোনটা বড় থাকবে, কোনটা চিকন থাকবে, কোনটা মোটা থাকবে, এগুলিকে বেছে আলাদা করতে হবে। কারণ চিকন গাছগুলি তাড়াতাড়ি পচবে, ছোট গাছগুলি তাড়াতাড়ি পচবে। তাহলে এখন দেখা গেছে জাগ যদি একসাথে দেওয়া হয় তাহলে এই একই মুঠিতে অ্যা তাদের পচন ক্ষেত্রে আগে পরে হয়ে যাওয়াতে সমস্যা হতে পারে। তাই এদেরকে ক্যাটেগরি অনুযায়ী ভাগ করে আলাদা, আলাদা করে তারপরে পাট জাগ দিতে হবে এবং আলাদা আগে আটি বাঁধতে হবে। আটি বাঁধার পরে জমিতে ৩-৪ দিন ফেলে রাখতে হবে। জমিতে ৩-৪ দিন ফেলে রাখলে সেখানে পাতাগুলি গাছ থেকে আস্তে, আস্তে ঝরে, ঝরে পড়ে যাবে। শুধু পাটের দণ্ডটা থাকবে বা আঁশসহ পাটকাঠি সহ অ্যা পাট গাছটা থাকবে যেখানে পাতা থাকবে না। পাতাগুলো ৩-৪ দিনে ঝরে পড়ে যাবে। আমরা এরপরে দেখি যে যখন আ পাট জাগ আ ইয়া করার পরে গাছের পাতাগুলো অনেকটা ছুলে গেল। এইভাবে এই যে কৃষক জাগ দিচ্ছে, জাগ দিছে এরকম ডোবার মধ্যে এবং কৃষক কিছুটা সার ছিটিয়ে দিচ্ছে যাতে দ্রুত এখানে পচে। আর বর্তমানে কিন্তু যন্ত্রের মাধ্যমেও পাটের আঁশ সংগ্রহ করা যায়। এটা আমাদের দেশীয় পদ্ধতি। এরপরে আমরা খেয়াল করি বেশ সুন্দর একটা পদ্ধতি গ্রামে গেলে এখনো পাওয়া যায়। বর্ষাকালে যদিও এখন বন্যায় আমাদের রাস্তাঘাট ডুবে আছে। কিন্তু এর আগে পাট সংগ্রহ করার সময় দেখি যে কৃষকরা পুকুর পাড়ে বসে এই পাট সংগ্রহ করতেছে, পাট নিচ্ছে, আঁশ সংগ্রহ করতেছে। আর এক্ষেত্রে আমরা যখন গ্রামে ছিলাম পাটের যেই সুদা গন্ধটাই
মানে অন্যরকম একটা ভাব চলে আসতো। খুব ভালো লাগতো। এখনো সেই গন্ধ মিস করি আমরা পাটের ক্ষেত্রে। এরপরে পাট অ্যা ক আপনার আঁশ সংগ্রহ করার পরে এই যে আঁশগুলি একটা বড় বাঁশের উপরে বা এমন একটা দড়ি দিবে যেখানে অ্যা আঁশকে রোদের মধ্যে শুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। আর এখানে অনেক এই যে আঁশগুলি শুকানোর পরে মানে যখন শুকানো শেষ তখন একটা কি বলে আটি করে আ রাখতে হবে। আমরা যদি খেয়াল করি যে সংগ্রহ করা হয়েছে, আঁশ শুকানো হলো। এবার আমরা চলে আসি পাটেরও কিছু পোকামাকড় আছে এবং তাদেরকেও দমন করতে হয়। যেমন এখানে আমরা তালিকায় লিখেছি পাটের গোড়া রোগ, পাটের বিছা রোগ, পাটের কেড়ি পোকা রোগ, হলুদ মাকড়, লাল মাকড়, আংটি পোকা, কাত্রি পোকা। আমরা এর মধ্যে সবগুলি তো আর সম্ভব না বর্ণনা দেওয়া। আমরা একটু কিছু দিচ্ছি। যেমন পাটের ঘোড়া পোকাটা আমরা খেয়াল করি। গোড়া পোকা এটা হয়তো সুকৃত অবস্থা, তার পরিণত অবস্থাটা হয়তো আরেক দোষে। কিন্তু আমরা মূলত ফলো করেছি যে সে কোন দশায় গাছের বেশি ক্ষতি করে। এই দশাটায় গাছের বেশি ক্ষতি করে। এই পোকাটা কি সবচেয়ে প্রধান শুধু এই পোকার সংকেতগুলো শরীরে সবুজ রং এবং মাথা হলুদ বর্ণের এই যে আমরা দেখতে পাচ্ছি হয় এবং ৩ থেকে ৪ সেন্টিমিটার লম্বা। পোকাগুলি পিঠ বাঁকিয়ে চলে। এই যে পিঠ বাঁকিয়ে চলছে, বাঁকিয়ে চলে তাই এইজন্য এটাকে ঘোড়া পোকা বলা হয়। পোকাগুলি অত্যন্ত স্পর্শকাতর এবং গায়ে হাত দিলে অথবা সামান্য বিরক্ত বা উত্তেজিত করলে অ্যা তিরিং-বিরিং করে লাফিয়ে চলে। আর এইজন্য এদেরকে তিরিং পোকাও বলা হয়। এই পোকাটি পাট গাছে যে ক্ষতি করে ছবি দেখেই বোঝা যাচ্ছে তারা পাট গাছ কি সুন্দর সারিবদ্ধভাবে মানে মিছিল করে খাচ্ছে পাটের পাতাগুলো। তো যাই হোক সবুজ রঙের সুকৃতগুলো পাট গাছের ডগার কচি পাতাগুলি খেয়ে নেয়। অ্যা ডগার কচি পাতা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে পাতা খেতে শুরু করে। এদের আক্রমণের ফলে পাতায় ছিদ্র হয় কিন্তু পাতায় কাটা দাগও দেখা যায় অনেক সময়। এই পোকার আক্রমণে অনেক সময় পাট ক্ষেতে শুধুমাত্র গাছের ডাঁটা বিশিষ্ট থাকে, শুধু ডাঁটা দেখা যায়। পোকাগুলো গাছের পাতার অগ্রমুকুল বিনষ্ট করে দেয়, ফলে ডগার কাটা অংশ থেকে শাখা-প্রশাখা বের হয়। আর তখন পাটের যে আঁশের যে স্বাভাবিক যে একটা মান, সেই মানটা ঠিক থাকে না। কারণ পাট ব্রাঞ্চ যত বেশি হবে, পাটের কিন্তু আঁশের মান তত ভালো হবে না। পাট সোজা থাকলে সবচেয়ে ভালো। এটাকে নিয়ন্ত্রণ করতে গেলে পাটের পাতা যেন ডিমের গান দেয়, ডিম-সহ পাতাগুলো নষ্ট করে ফেলতে হবে। যথাসময়ে বীজ বুনে এদের প্রাদুর্ভাব কমাতে হবে। আক্রমণ প্রাথমিক অবস্থায় সম্ভব হলে ক্রিয়াগুলিকে ধরে কেরোসিন মেশানো পানিতে মারতে হবে। আর পাট জমিতে আ জমির আশেপাশে বাঁশের খুঁটা পুঁতে রাখার ব্যবস্থা করতে হবে যাতে বিভিন্ন পাখি এটা কিন্তু একটা ভালো জৈবিক নিয়ন্ত্রণ যেখানে বাঁশ বা গাছের ডাল যদি আমরা জমির মাঝে লাগাই দিই বিভিন্ন পাখিরা বসবে। বসে তারা পোকা দেখবে আর বসে খাবে। উম ডাইরেক্ট গাছে তো পোকা পাখি বসতে পারে না, গাছে বসে নুয়ে পড়ে যায়। তো এটা একটা ভালো পদ্ধতি এবং সবচেয়ে বড় হচ্ছে জমিতে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি একটু মনোযোগ দিতে হবে। আমরা এরপর চলে আসি পাটের গোড়া পোকার পরে পাটের পিছা পোকা। অন্যতম পরিচিত একটা পোকা। আমরা ছোটবেলায় প্রায়ই পাট ক্ষেতের মাঝখানে যখন যেতাম, এই পোকা অনেক সময় আমাদের মনে হতো যে এদিক দিয়ে গায়ে আসতেছে, এদিক দিয়ে গায়ে আসতেছে। এরকম আমাদের গায়ে লাগতো এরকম মনে হতো। তো পাটের বিছা পোকাও আমাদের চোখের সামনে একটি পরিচিত পোকা। তো এটি শুঁয়োপোকা মতোই হয় এবং এটা ফসলি জমি এই পাটের অন্যতম একটি শত্রু। শুককিটগুলো হালকা হলুদ রঙের হয় যা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং ১.৫ থেকে ২ ইঞ্চি লম্বা হয় এবং দেহের সামনের ও পেছনের দিকে কালো হয়। এই যে দেহের সামনে এবং পিছনে কালো, এই যে সামনে এবং পিছনে কালো হয়, এই যে পাটের পাতা ওরা খাচ্ছে। তো এই পোকাটা ক্ষতির যে অবস্থাটা সেখানে এই পোকার ক্রিয়াগুলি একসঙ্গে থাকে। এরা অনেক সময় একসঙ্গে থাকে। পাতার সবুজ রং অংশ খেয়ে সাদা করে দেয়। বড় অবস্থায় কীটগুলি পাতার সকল অংশ খেয়ে ফেলে। অনেক সময় এরা সারা জমিতে ছড়িয়ে পড়ে এবং পাতার সব পাতা খেয়ে ডাঁটাটা শুধু আ আ মানে সারা করে দেয়। পাট গাছের আগা খেয়ে নষ্ট করে ফেলে যার কারণে পাটে শাখা-প্রশাখা বের হয়। আমি আগেই বলেছি পাট গাছের শাখা-প্রশাখা বের হওয়াটা ফলনের জন্য ক্ষতিকর। এরপর আমরা যদি খেয়াল করি এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই আগেরটার মতো অনেকটা তাদের ডিমগুলো একত্র করে পাতা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। গোলাপ জল সেখানে আমরা প্রয়োগ করলে এই রোগের দমন এরপর আলোকপাত আমরা দেখতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতে হবে। আবার কেরোসিন দিয়েও এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। আবার ওই পাখির ব্যবস্থা করা যেতে পারে। পাটের আমরা এরপরে আরেকটা পোকা দেখি আছে কেরি পোকা বা আংটা পোকা। তার ঠোঁটের সামনে আংটার মতো গঠন আছে তাই হয়তো তার নাম আংটা পোকা। এরা চালের পোকার আমাদের যে চালে যে ছোট কীড়া পোকা হয় সেই কীড়ার মতো ছোট এবং কালো রং হয়। স্ত্রী পোকাগুলো ডিম দেওয়ার আগে পাতার বোটার নিচে কান্ডের উপর একটা ছোট ফুটো করে তার মধ্যে ডিম পাড়ে। আর এইটা
এই এই ধরনের পোকা আক্রমণ হলে গাছের ডগাগুলো শুকিয়ে ঢলে পড়ে, ফলে আক্রান্ত গাছের শাখা-প্রশাখা বের হয়। কাণ্ডের উপর যে ছিদ্র করে তা থেকে এক প্রকার রস তৈরি হয়। রস বের হয়, এই রস পোকার অ্যা মানে যে মলের সঙ্গে মিশে আক্রমণের জায়গায় কালো দাগ তৈরি করে, যা পাট ধোয়ার পরও থেকে যায়। তাহলে ওই পাট ধোয়ার পর থেকে গেলে তো তাহলে তার ওই পাটের ফলনের মান ঠিক থাকবে না। এটাকে নিয়ন্ত্রণও আমরা যদি দেখি, দেরি করে এ এ ভালো লাগালে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। পাটের গাছের ৪৫ দিন বয়স থেকে ১৫ দিন অন্তর পোকানাশক এ গাছে ছিটানো যেতে পারে। আমরা এরপর চলে আসি পাট গাছে বেশ কিছু আ রোগ হয়ে থাকে। যেমন পাটের কাণ্ড পচা রোগ একেবারে পরিচিত একটি রোগ। এই কাণ্ড পচা রোগ সম্পর্কে একদম না বললেই নয়। ম্যাক্রোফোমিনা ফ্যাসিলোনা দিয়ে এই আমাদের সারা বাংলাদেশের পাটের অন্যতম ক্ষতিকারক একটি রোগ এই কাণ্ড পচা রোগ হয়ে থাকে। কাণ্ডের উপরে একটি ঘন বাদামি বর্ণের আ থেকে কালো রঙের দাগ বা ক্ষত তৈরি করে থাকে। এটি আমরা যদি খেয়াল করি, ছবিতে দেখতে পাচ্ছি এই যে জায়গায়, জায়গায় সেরকম কালো তৈরি করছে, এই যে কালো দাগ তৈরি করছে। বেশ কয়েকটা পাটে আমরা দেখতে পাচ্ছি। সেটা এখানে বলছে যে চারা গাছ এই রোগে আক্রান্ত হলে বীজপত্রে এবং বীজপত্র ও কাণ্ডে ১ম এ কালো ধূসর রঙের দাগ দেখা যায়। অধিক তাপমাত্রা এবং আর্দ্রতা হলে দাগ বা ক্ষত বড় হয়, বিস্তার লাভ করে। ফলে আক্রান্ত চারা গাছ মরে যায়, নতুবা চারা গাছের পাতা ধীরে, ধীরে খসে পড়ে, কাণ্ড পচে নষ্ট হয়ে যায়। পরে সমগ্র গাছটি মরে যায়। অ্যা আমরা এরপরে যদি খেয়াল করি, বর্ধনশীল গাছ আক্রান্ত হলে ১ম এ পাতার ডগায় এবং কালো রঙের পচা ক্ষত দেখতে পাওয়া যায়। পাতাগুলি খসে পড়ে যায়। আমরা এরপরে চলে আসি এই পাটের আরেকটা রোগে, শিকড় পচা রোগ। ছবিতে দেখাই যাচ্ছে শিকড় পচে গেছে। এটা রাইজোগোটিনিয়া ব্যাটাটিকুলা দিয়া এই রোগটা হয়। আমরা যদি খেয়াল করি, পাটের এই শেকড় পচায় আক্রান্ত গাছের সমস্ত পাতা ঝরে পড়ে এবং আক্রান্ত গাছের শিকড় বাদামি রঙের হয়ে যায়। গাছের শিকড় আক্রান্ত হয়, গাছটি ক্রমশ শুকিয়ে মরে যায়। সাধারণত বর্ষাকালে গাছ বড় হয়ে যাওয়ার পর এই রোগের বেশি আক্রমণ দেখা যায়। আমরা এরপরে যদি খেয়াল করি, আমরা এর আগে এই যে রোগগুলি আরো বেশ কিছু রোগ আমরা পেতে পারি, যেমন পাটের কালোপটি রোগ বা শুকনো খুতো রোগ, এই ধরনের রোগও হয়। তো যে ২ টা রোগ বেশি হয় আমরা সেটাই দেখলাম। তবে এই রোগগুলি নিয়ন্ত্রণে যদি আমরা খেয়াল করি, এ একবারে প্রথমত হচ্ছে রোগ প্রতিরোধী বীজ লাগাতে হবে। বীজ শোধন করে লাগাতে হবে। একই জমিতে পর্যায়ক্রমে আলু এবং পাট চাষ করা চলবে না। অর্থাৎ ক্রপ রোটেশন করতে হবে। আলুর পর ধান চাষ করা অনেকটা নিরাপদ, কিন্তু পাট চাষটা নিরাপদ নয়। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখতে হবে। কারণ পানি জমে থাকলে অনেক সময় শিকড় পচা রোগটা হতে পারে, বা অনেক সময় কাণ্ড পচা রোগের প্রকোপ বাড়তে পারে। জমিতে পটাশিয়াম গঠিত সার প্রয়োগ করতে হবে। এতে রোগের আক্রমণটা কমে আসবে। যদি সর্বোপরি রোগ নিয়ন্ত্রণ নাই করা যায়, তাহলে আমাদের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেকচারে আমরা যেই বইগুলির সহযোগিতা নিয়েছি, বইগুলির তালিকা আমরা শেষে দিয়ে দিয়েছি। তোমরা দেখে নিবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার মঙ্গল কামনায় ধন্যবাদ সবাইকে। সবাই